সবাইকে নমস্কার। আমাদের রাজ্যে অন্য রাজ্যের চেয়ে কোভিড পরিস্থিতি ভালো থাকলেও ক্রমশ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমরা যে এপ্রিল থেকে দেখি যে এপ্রিলের 1 তারিখে আমাদের 1053 জনকে পরীক্ষা করা হয়েছিল, পজিটিভ পাওয়া গেছে 4 জন। এরপরে 3 এপ্রিল পরীক্ষা করা হয়েছিল 1225 জনকে, পজিটিভ পাওয়া গেছে 14 জন। 6 এপ্রিল 1134 জন পরীক্ষা করা হয়েছে, পজিটিভ 21। ধীরে ধীরে বাড়তে বাড়তে 17/4 প্রায় 2500 মতো পরীক্ষা হয়েছে, 69 জন পজিটিভ। 18 তারিখ 1389 জন পরীক্ষা, 32 জন পজিটিভ। 19 তারিখ 2500 মতো পরীক্ষা, 60। 20 তারিখ 92 জন, 21 তারিখ 76 জন, 22 তারিখ 40 জন, 24 তারিখ 127 জন, 25 তারিখ 100 জন। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং যত বেশি বৃদ্ধি পাচ্ছে টেস্ট আমরা তত বাড়িয়ে দিচ্ছি। আজকের টেস্টের সংখ্যা হলো 4174। আমরা কোনোটা সাপ্রেস করছি না, কারণ এটা আমাদের সৃষ্ট নয়। সারা পৃথিবীতে আমাদের অজানা একটা রোগ, অজানা একটা সংক্রমণ, সুতরাং আমরা কোনোটা সাপ্রেস করছি না। এবং এই জন্য যত বেশি পরীক্ষা করানো যায় আমরা তত বেশি পরীক্ষা করাচ্ছি। উদাহরণস্বরূপ ইদানিং কালের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে আজকে 4174। গতকাল 3436, পজিটিভ 127। এর আগের দিন 1422, পজিটিভ 40। আর আজকে 4174, পজিটিভ 100। গতকাল থেকে একটু কম, বেশি পরীক্ষা, পজিটিভ কম। এটা একটা গুড সাইন। পরীক্ষা বেশি হয়েছে, পজিটিভ কম। এবং এর মধ্যে গত পরশুদিন হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে গেছে 37 জন। নট অনলি হাসপাতাল, হোম আইসোলেশন, এসব থেকে ডিসচার্জ হয়েছে 37 জন। গতকাল ডিসচার্জ হয়েছে 40 জন। আজকে ডিসচার্জ হয়েছে 62 জন। আজকের তারিখে অ্যাক্টিভ কেস মানে চিকিৎসা অবস্থায় রয়েছে এর সংখ্যা 665। এর মধ্যে আইএলএসে আছে 20 জন, আমবাসাতে আছে 5 জন, জিবিতে আছে 40 জন, বিএসএফ শালবাগান সেখানে আছে 16 জন, পিআরটিআই অরুন্ধতিনগর 17 জন, হোম আইসোলেশনে 567 জন। এ হলো টোটাল 665 জনের হিসাব। এটা চিন্তা করে আমাদের সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। আপনারা জানেন গতবারের অভিজ্ঞতা থেকে আমরা আগের থেকেই বেশ কিছু স্টেপ নিয়েছি। আগের থেকে আমরা জানি এরকম যদি বাড়ে তখন কি করতে হবে। আগে যেমন আমাদের অভিজ্ঞতা ছিল না, শুধু আমাদের নয়, দেশের কোথাও কারো অভিজ্ঞতা ছিল না, পৃথিবীরও কারো অভিজ্ঞতা ছিল না। এখন আমরা সেখানে আপনারা জানেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে
অনলি ত্রিপুরা এবং আসাম, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শুধু ত্রিপুরা এবং আসাম ফ্রি অফ কস্ট ভ্যাকসিন, যেটা 1 মে থেকে 18 থেকে 44 বছর পর্যন্ত যাদের বয়স, তাদেরকে কেন্দ্রীয় সরকার বলছে সে রাজ্য অথবা যারা ব্যক্তিগতভাবে কিনে ব্যবহার করতে পারবে। সাথে সাথে আমরা জরুরি ক্যাবিনেট মিটিং ডেকে বাই সার্কুলেশন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বাই সার্কুলেশন ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে 18 থেকে 44 বছর যারা, অর্থাৎ প্রায় 16 লক্ষ লোক, এই 18 থেকে 44 যে বয়সটা, এই বয়সের লোক হলো আমাদের 16 লক্ষ। 16 লক্ষের জন্য 32 লক্ষ প্লাস 2% ওয়েস্টেজ, আমাদের 32 লক্ষ 64 ডোজ লাগবে, ফার্স্ট ডোজ এন্ড সেকেন্ড ডোজ মিলে। এই জন্য আমাদের সরকারি কোষাগার থেকে, এটা কেন্দ্রীয় সরকার দেওয়া সম্পূর্ণ রাজ্য বাজারের টাকা, আমরা 133 কোটি 19 লক্ষ টাকা আমরা সরকারি কোষাগার থেকে কালকে মঞ্জুরি দিয়ে দিয়েছি, ক্যাবিনেট মঞ্জুরি দিয়ে দিয়েছে। এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমরা এবং আসামই এরকম ফ্রি অফ কস্ট কথা বলেছে, আর কোন রাজ্য আমি শুনিনি। অন্যান্য রাজ্যে থাকতে পারে, নর্থ ইস্টের মধ্যে আমরা। এবং আপনারা জানেন আজকের তারিখে 60-এর ঊর্ধ্বে যারা রয়েছে এবং 45 to 59 এজ, এই যে এদেরকে ফ্রি অফ কস্ট ভ্যাকসিনেশন অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইন, এটা আমাদের পয়সা লাগেনি, কেন্দ্রীয় সরকার সেটা তাদেরকে 45 to 59 এবং 60 অ্যাবাভ সব কেন্দ্রীয় সরকার দিচ্ছে। এবং ত্রিপুরা হ্যাজ অ্যাচিভ 24% ভ্যাকসিনেশন অফ টোটাল পপুলেশন ফার্স্ট ডোজ টিল ডেট, which is the highest in the country as national average is 6% only. সারা ভারতবর্ষে টোটাল 6% ন্যাশনাল অ্যাভারেজ, আর আমাদেরটা হলো 24%। আমরা দেশের মধ্যে সবচেয়ে প্রথম স্থানে রয়েছি ভ্যাকসিনেশনের ক্ষেত্রে। ভারতবর্ষে কোন রাজ্য কেউ পারেনি, সেটা আমরা ত্রিপুরা সরকার আমাদের মুখ্যমন্ত্রীর একাগ্রতার কারণে, মুখ্যমন্ত্রীর প্রপার টাইমে প্রপার হস্তক্ষেপের কারণে এই ভ্যাকসিনের দিল্লির সাথে কথা বলে, এখানে কথা বলে আমরা এই কাজটা করতে পেরেছি। এবং এর মধ্যে আমরা জানেন 93% টোটাল হেলথ কেয়ার ওয়ার্কার্স কমপ্লিটেড ফার্স্ট ডোজ এবং 92% ফ্রন্ট লাইন ওয়ার্কার্স, এর মধ্যে রয়েছে পুলিশ, প্যারামিলিটারি ফোর্স, মিউনিসিপাল, রেভিনিউ ওয়ার্কার্স, এটা হলো 92%। আপনারা জানেন 45 বছরের উপরে যারা, এই সংখ্যাটা ত্রিপুরাতে কয়জন? একটু আগে বলেছি 18 থেকে 44 বছরে যারা হবে, এটা হলো 16 লক্ষ। এই যে 45 থেকে যেটা ফর অ্যাবাভ 45 এজ গ্রুপ, এটা হলো 7,67,731 টোটাল। এর মধ্যে আমরা কমপ্লিট করে দিয়েছি 3,99,825, 52% কমপ্লিট। এবং 60 বছরের ঊর্ধ্বে এই সংখ্যাটা কত? 3,98,622। এটা আমরা কতটা কমপ্লিট করেছি? 2,90,497, 73% আমরা কমপ্লিট করেছি। এখন আমাদের কাছে কত ভ্যাকসিন এসেছিল? 11,68,370 ডোজ এসছে। এর মধ্যে আমরা ব্যবহার করেছি আজকে পর্যন্ত 9 লক্ষ, এটা গতকালের হিসাব, 9,64,480। তো এই যে আমাদের 18 থেকে 44 বছর বলেছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কিনে কোম্পানিগুলির থেকে 150 টাকা, আর আমাদের জন্য 400 টাকা। যাও 400 লাখ হোক, 200 লাখ হোক, 500 লাখ হোক, 100 লাখ হোক, আমাদের গভর্নমেন্ট
এটা বিশেষ করে আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। রাজ্যের মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে উনি এত দ্রুত, আমি জানি না অন্য কোনো সরকার এই রাজ্যে থাকলে কোনোদিন এই ধরনের সিদ্ধান্ত নিত কিনা। আবার রাজ্য বাজেটের 133 কোটি টাকা চলে যাবে, সেখানে এটা বাজেটে ধরা ছিল না। সুতরাং বাজেটের বাইরেও জনস্বার্থে, জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এটা আমরা করেছি। এবং আপনারা জানেন সিরিঞ্জের জন্য একটা সিরিঞ্জের দাম 500 টাকা at the rate of 5, এটার জন্য 1,63,00,000 লাগবে। আর লাগবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার, দ্যাট ইজ কার্গো, ট্রান্সপোর্টেশন এটসেট্রা, এটার জন্য 1 কোটি টাকা লাগবে। টোটাল গিয়ে 130,56,00,000 লাগবে ভ্যাকসিনের দাম, 1,63,00,000 লাগবে সিরিঞ্জের দাম, এবং 130,56,00,000 লাগবে ভ্যাকসিনের দাম, আর 1 কোটি লাগবে অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ। এই জন্য রাজ্য মন্ত্রিসভা গতকাল এটা মঞ্জুর দিয়েছে, স্টেট গভর্নমেন্ট, এবং ডিসাইড করে নিয়েছে যে আমরা সবকে ফ্রি অফ কস্ট আমরা ভ্যাকসিন দেব। এটা একটা গভর্নমেন্টের মেজর সিদ্ধান্ত। আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী সিদ্ধান্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন। আপনারা জানেন যে আমাদের সবকিছু সেই হাসপাতাল থেকে আরম্ভ করে, কোভিড সেন্টার থেকে আরম্ভ করে, ট্রিটমেন্ট সেন্টার থেকে আরম্ভ করে সব ব্যাপারে আমরা প্রস্তুতি রয়েছি, যদিও অন্যান্য রাজ্যের তুলনায় অনেক অনেক বেটার পজিশন রয়েছে। আপনারা জানেন অক্সিজেন ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে একটা সার্কুলার 24 তারিখ, তার মানে গতকাল দিল্লি থেকে ইস্যু হয়েছে, consequent upon the decision taken by the Empowered Group 2 EG2 headed by the Secretary, Department for Promotion of Industry and Internal Trade, Government of India, with recommendation that the supply of oxygen for industrial purposes by manufacturers and suppliers be prohibited with immediate effect till further orders to manage requisite supplies of medical equipments, drugs, including medical oxygen across the country in the wake of resurgence of COVID-19 cases. এই ক্ষেত্রে আমাদের ডক্টর পি.কে. গোয়েল, আইএএস সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, উনি বলছেন all the oxygen manufacturing industrial units located at Industrial Growth Center, Bujangnagar, Tripura, are hereby directed and ordered not to supply oxygen to any industrial unit. কারণ মানুষকে আগে বাঁচাতে হবে, ইন্ডাস্ট্রি পরে করা যাবে, মানুষকে আগে বাঁচাতে হবে। Other than the units listed above, government and private hospitals, nursing homes, and government designated COVID care centers and COVID hospitals, they are all also instructed to take back the oxygen cylinders. যদি অক্সিজেন সিলিন্ডার কোন ইন্ডাস্ট্রি ইউনিটের কাছে থাকে সেগুলিকে ব্যাক করে নিয়ে আসতে বলেছে from the private parties other than the units listed above. A report indicating details of daily production of supply oxygen by the manufacturers be furnished to the Director of Industries, Government of Tripura, সমস্ত জন ইনফরমেশন। আজকে অলরেডি আমাদের রাজ্যের মিস্টার জে.কে. সিনহা, প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ, এবং সেক্রেটারি কিরণ গিত্তে, ওনাদের নেতৃত্বে একটা টিম দুর্যোগনগর, যেখানে গ্যাস অক্সিজেন যেখানে ফিলিং হয় সেখানে ভিজিট করেছে এবং কড়াভাবে যাতে এনশিওর করা হয়েছে কোনো মতেই যেন গ্যাসের অক্সিজেনের জন্য কোনো রকম সমস্যা না থাকে, এটা আজকে ভিজিট করেছে। আপনারা জানেন যে কোভিডের ব্যাপারে একটা কমিটি বাজারে যাতে কোনো মতে জিনিসপত্রের দাম যেন অস্বাভাবিক না হয়, যাতে স্বাভাবিক থাকে, সেজন্য রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রী তরুণী কান্তি, প্রিন্সিপাল সেক্রেটারি, ওনাকে চেয়ারম্যান করে একটা কমিটি করা হয়েছে যাতে বাজারে জিনিসপত্র যেন স্বাভাবিক থাকে, এটার জন্য টাইম টু টাইম খবর রাখা এবং টোটাল
এখানে যাতে কোনো মতেই যেন যত ক্রাইসিস থাকে সে সময় যেন কোনো জিনিসের অভাব না হয়। বর্তমানে আমাদের রাজ্যে 96 দিনের সরকারি গোডাউনের চাল রয়েছে, অর্থাৎ রাজ্যের যতগুলি মানুষ আছে তাদের 96 দিনের যাতে খেতে পারে এমন চাল আমাদের স্টকে রয়েছে। আটা রয়েছে 77 দিনের, অর্থাৎ এক যদি মনে করে যে কোন সব রকম লাইন বিচ্ছেদ হয়ে গেল, যদিও হওয়া উচিত নয়, 77 দিনের আটা আমাদের স্টকে রয়েছে। লবণ 48 দিনের রয়েছে, কেরোসিন 8 দিনের রয়েছে। এবার চিনি বাজারে রয়েছে 15 দিনের, ডাল বাজারে রয়েছে 19 দিনের, সব রকম তেল, খাওয়ার তেল 81 দিনের রয়েছে, পেঁয়াজ 11 দিনের রয়েছে, আলু 18 দিনের রয়েছে, ডিজেল সাধারণত এরকমই থাকে 6 দিনের রয়েছে, পেট্রোল 8 দিনের রয়েছে। প্রতিদিন এলপিজি সিলিন্ডার লাগে আমাদের রাজ্যে 10,000, প্রতিদিন বর্তমানে 19,838 দিন সাধারণত এরকমই থাকে, এবং বিশালগড় এবং শিলচর থেকে যে ফিলিং আপ হয়। সুতরাং সব রকম সব জায়গাতে আমাদের এই সুবিধা রয়েছে। এবং আপনারা জানেন মাস্কের জন্য এতদিন মাস্ক এনফোর্সমেন্ট ডে ছিল একদিন শনিবার, এখন অলরেডি শনিবার এবং বুধবার 2 দিনই এনফোর্সমেন্ট শুরু হবে, যাতে কেউ মাস্ক ছাড়া না চলতে পারে, সেজন্য এনফোর্সমেন্টের 2 দিনের ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার 2 মাসের রেশন ফ্রি অফ কস্ট, জানেন আমাদের রাজ্যের কতজনের এরকম চাল পাবে 2 মাস, মে মাস এবং জুন মাস? 24,69,000 মানুষ, 24,69,584 জন মানুষ প্রতি মাথা পিছু পার মাস 5 কেজি করে চাল পাবে ফ্রি অফ কস্ট। অর্থাৎ কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে কল্পতরু। সুতরাং এটার সিদ্ধান্ত দিয়েছে, এবং আমাদের রাজ্যে 5,94,478 পরিবার, অর্থাৎ 24,69,584 জন ফ্রি অফ কস্ট চাল পাবে। এছাড়া আমরা জানেন যে আমরা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে যে যাতে এমজিএনরেগার কাজ, আমাদের লকডাউন হয়নি কিন্তু মনে রাখবেন, এমজিএনরেগার কাজ যদিও গতবার রেকর্ড ব্রেক করেছে। ত্রিপুরা রাজ্যের যেদিন থেকে ত্রিপুরা রাজ্যের এমজিএনরেগা চালু হয়েছে, গত বছর হাইয়েস্ট আমাদের রাজ্যে। গতকালের আমরা জানেন 17-18 অর্থ বছরে মাত্র 34 দিনের কাজ হয়েছিল। 18-19-এ আমরা গভর্নমেন্ট আসলো, 46 দিনের কাজ হয়েছে বছরে। 19-20-তে 61 দিনের কাজ হয়েছে। 20-21-এ 75 দিনের কাজ হয়েছে। তো এই যে জিনিস, এবং 75 দিন মানে জানেন কত টাকা মানুষের কাছে গেছে? মার্কেটে গত বছর শুধু রেগার মাধ্যমে জনগণের হাতে টাকা পৌঁছেছে 810 কোটি টাকা, 810 crore মানুষের কাছে এমজিএনরেগার কাছে। এবং অলরেডি মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, এবং জানেন গতবার এই করোনার সময় নতুন করে 27,293টি জব কার্ড ইস্যু করা হয়েছে। বাইরে থেকে এসছে যারা শ্রমজীবী মানুষ, যে বাড়িতে কাজ ফেলে এসছে বহিরাজ্য থেকে, 27,293টা জব কার্ড নতুন করে ইস্যু হয়েছে। আজকের তারিখে 6,38,000 জব কার্ড ত্রিপুরাতে রয়েছে, গত বছর হাইয়েস্ট। এবং মুখ্যমন্ত্রী বলেছেন এই বছর যেন শুরুতে, বছর শুরু হয়েছে মাত্র এই মাস থেকে শুরু হয়েছে নতুন বছর, শুরুতে যাতে পুরোপুরি কোনো কে বিজেপি, কে সিপিএম, কে তিপ্রামথা, কে আইপিএফটি, কে আইএনপিটি, কে কংগ্রেস, কে বিজেপি, এসব দেখার কোনো দরকার নাই। যাতে গতবারের মতো এবার যেন আরো বেশি, গতবারের রেকর্ডটা, এবং জানেন অ্যাসপিরেশনাল ব্লক রয়েছে 12টা, সেখানে এবার কাজ হয়েছে 92 দিন বছরে। এটা একটা রেকর্ড ত্রিপুরার ইতিহাসে।
তো এই জিনিসগুলি আমরা বললাম। আর একটা জিনিস হলো, আমার দপ্তর আজকে আর্জেন্ট মিটিং ডেকেছে। দপ্তর মিটিং ডেকে শিক্ষা দপ্তরের সচিব, 2 ডাইরেক্টর, আমি নিজে মিটিং করেছি। পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ের এই ভিসিদের সাথে, ভিসি কন্ট্রোল অফ এক্সামিনেশন, তার সাথে কথা বলেছি। কথা বলার পর আমরা একটা নোটিফিকেশন জারি করেছি। আপনারা জানেন এর আগে আমরা সমস্ত ক্লাস বন্ধ করে দিয়েছিলাম, সাসপেন্ড করে দিয়েছিলাম সমস্ত ক্লাস, স্কুল লেভেলে, কলেজ লেভেলে, কিন্তু পরীক্ষাগুলি রেখেছিলাম। এরপরে পরীক্ষা বাদ করে দিয়েছি। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্লাস 12 এবং ক্লাস 10 যেটা আমাদের প্রি বোর্ড এক্সাম, সেটাকে আমরা পোস্টপোন করে দিয়েছি, নট ক্যান্সেলড, পোস্টপোন করে দিয়েছি। কারণ যদিও একাংশ ছাত্র চায় পরীক্ষা হোক, বিভিন্ন ছাত্র সংগঠন চায় পরীক্ষা না হোক, গার্জিয়ানদের একাংশ চায় পরীক্ষা হোক, পরীক্ষা হলে ফিজিক্যালি হোক, সবকিছু বিচার চিন্তা করে জননিরাপত্তার স্বার্থে, ছাত্রছাত্রীদের নিরাপত্তা, সেফটি অ্যান্ড সিকিউরিটির স্বার্থে আমরা প্রি বোর্ড এক্সাম যেটা 10 and 12 ছিল বাকি, এটাকেও পোস্টপোন রাখলাম। আর কলেজের ক্ষেত্রে এটা লাগে, ইউনিভার্সিটি লাগে, তো ইউনিভার্সিটির কথা বলে আমরা সেটা চিন্তা করলেও Higher Education Department of the state has decided to postpone all the semester examination of undergraduate and postgraduate examination of all affiliation private university including ICFI operating in the state with effect from 26 আগামীকাল থেকে এটা বন্ধ থাকবে। এবং আমাদের দেওয়ার পরে এমবিবি ইউনিভার্সিটি সেপারেট একটা নোটিফিকেশন জারি করেছে। তারা বলছে যে বিএ, বিএসসি, বিকম, অনার্স, জেনারেল ফার্স্ট, থার্ড, ফিফথ সেমিস্টার এবং ব্যাক পেপার এক্সামিনেশন পোস্টপোন, এবং বিএ, এলএলবি, অনার্স ফার্স্ট, থার্ড, ফিফথ, সেভেন্থ সেমিস্টার পোস্টপোন, এটা করে দিয়েছে। তো এই সিদ্ধান্তগুলি আমরা নিয়েছি। কিন্তু আমি সব ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য। এটা আমি শিক্ষামন্ত্রী হিসেবে বলছি না, আমি একজন অভিভাবক হিসেবে বলছি। পরীক্ষা কিন্তু হবেই। কেউ যদি মনে করে পরীক্ষা হবে না ধরে নিয়ে বাড়ি করে লেখাপড়া করবে না, আমি বারবার বলছি, যে যাই বলুক পরীক্ষা হবেই। পরীক্ষা ক্যান্সেল করিনি আমরা, পরীক্ষা পোস্টপোন করেছি, পরীক্ষা হবেই। আমাকে না হলেও আজকে প্রায় 2000 ছেলে মেয়ে ফোন করেছে। কেন ফোন করেছে, কি না করেছে সেটা যাচ্ছি না। সবাইকে বলেছি পরীক্ষা হবে। তুমি যদি আশা করে বসে থাকো যে আমি অটোমেটিক্যালি নিচের উপরের ক্লাসে চলে যাব, তাহলে ভুল করবে। পরীক্ষা হবেই, পরীক্ষা স্থগিত। সুতরাং বাড়িতে বসে পুরা প্রিপারেশন তৈরি করো, মাধ্যমিকের জন্য, উচ্চ মাধ্যমিকের জন্য, সবকিছুর জন্য প্রিপারেশন নিতে হবে। কলেজের ক্ষেত্রে সেম থিং, পরীক্ষা হবেই। অনলাইন অফলাইন যাই হবে সেটাগুলি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওরা রয়েছে, সবগুলি ইচ্ছা করলে রাজ্য সরকার করতে পারে না, কিন্তু পরীক্ষা হবেই। পরীক্ষার জন্য সব তৈরি থাকো। শিক্ষকদের বলবো, আপনারা স্কুল যেহেতু বন্ধ, ক্লাস সাসপেন্ডেড, স্কুল বন্ধ নয়, ক্লাস সাসপেন্ডেড, সেক্ষেত্রে আমি অনুরোধ করব সবাই যেন শিক্ষক শিক্ষিকা তার ক্লাসের ছেলে মেয়েদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ ঠিক করার জন্য, হোয়াটসঅ্যাপ গ্রুপ ঠিক করে অনলাইন, আগেই বলেছি আমরা অনলাইন ক্লাস চলবে, অনলাইন ক্লাস চলছে, অনলাইন ক্লাস চলবে, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ ঠিক করে যাতে পুরো ছাত্রদের সাথে যোগাযোগ রাখে। প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের আমি এই আবেদন রাখবো, অনুগ্রহ করে যে জায়গা থেকে 2018-তে আমরা দায়িত্ব নেওয়ার পর শিক্ষা ব্যবস্থাকে যে জায়গা থেকে আমরা উপরে উঠে এনেছি সেটা যেন বজায় থাকে, সেজন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রত্যেকে
আমরা কিন্তু 1-to-1 শিক্ষক শিক্ষিকার সাথে যোগাযোগ রাখবো, যাতে এবং প্রত্যেকের ডাটা আমাদের কাছে রয়েছে, কোন স্টুডেন্টের কার দায়িত্ব কোন টিচারের আমাদের কাছে রয়েছে। প্রত্যেককে কিন্তু এই ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে এবং এজ এ গার্জিয়ান আপনি দায়িত্ব নেবেন। আপনার দায়বদ্ধতা রয়েছে, আমার যেমন দায়বদ্ধতা রয়েছে আপনাদেরও রয়েছে। তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে সঠিকভাবে সঠিক দিশা তৈরি করে দেবেন, এটা অনুরোধ। আরেকটা আবেদন রাখছি, মিউজিক ক্লাস 12 মিউজিক পরীক্ষা, এটা আগামীকাল আছে আর 7 মে আছে। যে মিউজিক পরীক্ষার যে প্র্যাকটিক্যাল পরীক্ষা, প্র্যাকটিক্যাল শব্দটা প্র্যাকটিক্যাল, বাণী বিদ্যাপীঠে রয়েছে, সেটা ক্যান্সেলড, নট ক্যান্সেল, পোস্টপোন। মিউজিকের ক্লাস 12 যে পরীক্ষা প্র্যাকটিক্যাল ক্লাস, প্র্যাকটিক্যাল পরীক্ষা, মাত্র 84 জন ছাত্রছাত্রী, সেখানে 26 তারিখ এপ্রিলের এবং 7 মে পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে, সেটাও স্থগিত রাখা হলো। এই কথা। মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক ওই তারিখে পরীক্ষা হবে, আমরা তো এখন পর্যন্ত বলিনি যে পরীক্ষা হবে না। এই যে আমি একটা কথা আপনাদেরকে খুব সবিনয়ে একদম করজোড়ে হাত জোড় করে আপনাদেরকে অনুরোধ করছি, ছেলেমেয়েদের না পড়ার জন্য উৎসাহিত করবেন না। পরীক্ষা হবে সেজন্য যেন তৈরি হয়, নতুবা আগামী প্রজন্ম শেষ হয়ে যাবে। পরীক্ষা হবে না এই কথার মধ্যে যাবেন না। পরীক্ষা আমরা ক্যান্সেল করিনি, পোস্টপোনও করিনি। একবার যদি আপনি বলে দিন পরীক্ষা হবে না, ছাত্রীরা কি করবে নিজেরা বুঝুন। এক্ষেত্রে আমার মনে হয় জনপ্রতিনিধির মতো আপনাদেরও দায়িত্ব রয়েছে, সাংবাদিক বন্ধুদের, কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এক্ষেত্রে সবাই যেন বাড়িতে যার যার ক্ষমতা অনুযায়ী সেই জন্য পড়াশোনার মধ্যে যাতে যুক্ত থাকে। অথরিটিরা কি অনলাইন পরীক্ষা নিতে পারবো এই নোটিফিকেশন অনুযায়ী? বললাম না, মানে আপনারা এই কথাগুলি বলেই তো মুশকিল করে দিন। বি অলওয়েজ বি পজিটিভ, বি পজিটিভ। পরীক্ষা কোনটাই ক্যান্সেল হয়নি ত্রিপুরা রাজ্যে, সবগুলি স্থগিত। ক্যান্সেল হয়েছে মাত্র সিবিএসই ক্লাস 10 ক্যান্সেল, and 12 of CBSE deferred. আমরা কোনোটাই ডেফারও করিনি, আমরা পোস্টপোন করেছি। পরীক্ষা হবে না আমি একবারও বলিনি। যদি পরিস্থিতি যদি দেখা যায়, এই যে দেখছি গতকাল 127, আজকে 100, কালকে 20, পরশুদিন 7, পরের দিন নীল, তাহলে কি আপনি বলবেন আমি পরীক্ষা বন্ধ করে দেব? যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে কি আপনাদের অ্যাডভাইস আমাকে বলবেন যে পরীক্ষা বন্ধ করা? এটাই আমার বক্তব্য। আমি যেটা জিজ্ঞেস করতেছিলাম, কোন অথরিটি কি চাইলে অনলাইনে পরীক্ষা নিতে পারবো এই বিষয়ে এখন যেভাবে চলতেছে? এটা ইউনিভার্সিটি পারবে। ইউনিভার্সিটি ইন কেস অফ ইউনিভার্সিটি পারবে, দে হ্যাভ পাওয়ার। নিয়মে আমরা যে আজকে নোটিফিকেশন দিয়েছি, হায়ার এডুকেশন উই ক্যানট উইদাউট ডিসকাশন, আমরা পারি না। ইউনিভার্সিটির সাথে সেই জন্য ভিসির সাথে কথা বলা হয়েছে। আমরা প্ল্যান করেছিলাম আগামীকাল মিটিং করব, কিন্তু দেখা গেছে আগামীকাল পরীক্ষা আছে। এখনই যদি পোস্টপোন না করি, আগামী দিন পরীক্ষা হলে যদি দেখা যায় সেখানে আরো বেশি কোভিড ছড়িয়ে গেল, তাহলে সমস্ত দুর্নাম আমাদের আসবে। সেজন্য ওভার টেলিফোন কনফারেন্সিং মাধ্যমে সেখানে আমরা আলোচনা করে 3 ইউনিভার্সিটি আলোচনা করে করেছি, কিন্তু অনলাইন দেখেন। কিন্তু এক্ষেত্রেও আমরা কিন্তু সবকিছু স্পষ্ট করেছি। এখন কিন্তু অনলাইন শুরু হলো, আবার মিটিং করে সিদ্ধান্ত করব। এখন কিছু করতে দেব না। হোস্টেল খোলা থাকবে, হোস্টেল আপাতত খুলতে হবে, আর খোলা যেমন রয়েছে তেমনি আছে। হোস্টেল সম্বন্ধে কিছু করিনি, কারণ সে যদি বাড়ি চলে যায় অনলাইনে পরীক্ষা কিভাবে দেবে? তার কাছে তো মোবাইল নেই। কতগুলি সমস্যা রয়েছে।
এখন পর্যন্ত হোস্টেল অ্যাজ ইট ইজ। হোস্টেল বন্ধ হবে কিনা সেটা আমি এখন বলছি না, যখন যেমন তখন তেমন। আমরা তো প্ল্যান করেছিলাম যে প্রি বোর্ড করবই, কোনো কারণে যদি মেইন পরীক্ষা না হয় যাতে প্রি বোর্ডের উপর নির্ভর করতে পারি, কিন্তু সে কথা কি আমরা রাখতে পেরেছি? পারিনি তো। সেই জন্য দেখা যাচ্ছে পজিশন এগ্রিভেটেড বেশি হয়ে গেছে, সেই জন্য আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিতে হয়েছে। কালকে আবার কি সিদ্ধান্ত নিতে হবে জানি না। ভগবান আছে, প্রার্থনা করব যাতে কোভিডে আজ হোক কাল হোক কোভিড আমরা জয় করব, কিন্তু এটা যেন দিন দিন হ্রাস পায় সেটা, কিন্তু সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের লাগবে। এই যে মাস্ক, এটাকে অবশ্যই মোটা, আপনাদের অসুবিধা, আমার এই যে কথা বলছি আমার অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এই জন্য হালকা মাস্ক নিয়ে এসছি। হালকা মাস্কে কথা বলা যায়, ক্লথের মাস্কে কথা বলতে একটু বোধহয় অসুবিধা হয়, শ্বাসকষ্ট হতে পারে, সেই জন্য সবাই মাস্ক পরে ব্যবহার করে। এবং সবাইকে আপনারাও মাস্ক পরতে হবে, এই মেসেজটা কিন্তু হিউজ দিন, এটা দিলে ভালো হবে। সরকারের কি এখন পরিকল্পনা আছে সরকারিভাবে কোনো অক্সিজেন প্ল্যান্টেশন হসপিটালে করার জন্য? এখানে বাইরের স্টেটগুলো তো আছে, এখানে বাইরের স্টেটে সব নাই, দু একটা স্টেট আছে যেগুলি বড় বিগ বিগ স্টেট, মহারাষ্ট্র, বিহার, উড়িষ্যা, বড় বড় স্টেট আমাদের আছে। ওদের তুলনায় আমাদের ছোট হতে পারে, কিন্তু আমাদের চিন্তাধারা, আমাদের মুখ্যমন্ত্রীর চিন্তাধারা হলো পজিটিভ দৃষ্টিভঙ্গি। কিন্তু এখন শুরু করলে 6 মাস, সেই জন্য আমাদের চিন্তাধারা রয়েছে। কারণ চিন্তাধারা রয়েছে কেন? কারণ প্রাইভেট পার্টি দু একজন এসছে, তারাও করতে চায়, গভর্নমেন্ট থেকে করার প্ল্যান রয়েছে। এক্ষুনি আমরা আমি এই মুহূর্তে উইদাউট ক্যাবিনেট ডিসিশন এই কথাটা আমি বলতে পারি না, কিন্তু আমাদের চিন্তাধারা রয়েছে। কারণ 6 মাস পরে এমনও তো হতে পারে খুব খারাপ পজিশন যাবে, সেই জন্য এখন থেকে প্রিপারেশন রাখা ভালো। আচ্ছা, পাবলিক জানতে চাইছে অ্যাকচুয়ালি নাইট কারফিউ ব্যাখ্যাটা কি? যেমন আমরা আমেরিকা, সিঙ্গাপুর, ব্যাংকক, থাইল্যান্ডে দেখি রাত্রিবেলা অফিস, মল, বার, পার্ক খোলা থাকে, তার জন্য ওরা নাইট কারফিউটা দেয়। হ্যাঁ, কিন্তু আমাদের নর্থ ইস্টে ত্রিপুরাতে কি খুব একটা প্রয়োজন নাইট কারফিউ? না, প্রয়োজন। এটা আমরা এখন অন্যান্য বছরের নাইট কারফিউ থেকে প্রটোকল একটু চেঞ্জ হয়েছে। এটা 10টা থেকে আমরা 5টা দিয়েছি, এটার টাইম কোনো কারণে এগিয়ে আসতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ক্যাবিনেটের সিদ্ধান্ত না হবে ততক্ষণ, কিন্তু কারফিউ, নাইট কারফিউ প্রয়োজনীয়তা আছে। কজন ছাত্রছাত্রী এফেক্ট হয়েছে আপনাদের ধারণা? কজন? দেশের 21 আমি দর্শন, আমি ত্রিপুরা বলছি। দেশের খবর তো পাচ্ছেন, ত্রিপুরা খবর রাখেন না কেন? কজন বলুন, কি গো কজন? 2-3 জন। স্টুডেন্ট কতজন? মোর দেন 7 লাখ। দু একজনের কথা, একজনও কেন আমাদের এফেক্ট হবে এই কথা চিন্তা করে কিন্তু এই যে পরীক্ষা কিন্তু ক্যান্সেল করে দিলাম, পোস্টপোন করে দিলাম। কেউ যদি এখন কোশ্চেন করে এটা কি আদৌ প্রয়োজন ছিল, প্রশ্ন করেছে গার্জিয়ানরা আমাকে। বিলিয়ন স্টুডেন্টসরা আমার কাছে ডেপুটেশন দিয়ে গেছে, স্যার পরীক্ষা তো ক্লাস বন্ধ করেছেন, পরীক্ষা কিন্তু ফিজিক্যাল পরীক্ষা বন্ধ করবেন না, অনলাইন করবেন না, কিন্তু কালকে ডেপুটেশন দিয়ে গেছে। কারণ তাদের যে বিলিয়ন স্টুডেন্টদের, তাদের যে এই কৃতিত্ব কোথায় দেখাবে? পরীক্ষা না হলে কে টপার, কে সেকেন্ড, কে থার্ড, টপ 10 কে? তার জীবন থেকে কিন্তু তার জীবনে যে রেকর্ড হওয়ার সুযোগ ছিল আর হবে না। এটা একটা বিরাট বিষয়। সেই বিরাট স্টুডেন্ট আমার কাছে ডেপুটেশন দিয়েছে, ফিজিক্যাল পরীক্ষা নেই, তো এই কথাও তো আছে। নাইট কারফিউ সচেতনতার জন্য মেইন জিনিস, এটা মেইন জিনিস। আমরা যা করছি, আমরা ভ্যাকসিন আমাদের, আমরা জানেন, বলুন তো দেখি, ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা ত্রিপুরা হাইয়েস্ট হয়েছি। এই কথা বলতে আমাদের লজ্জা হয়। 6% ন্যাশনাল অ্যাভারেজ, উই আর 24%। ছোট্ট ত্রিপুরা, ত্রিপুরাকে উদাহরণ হতে হবে আগামী দিনে।
আপনাদের যারা মিডিয়ার পার্সোনাল অন্য রাজ্যের মিডিয়া এসে আপনাদের থেকে শিখুক। আমাদের রাজ্যে বহু ব্রিলিয়ান্ট মিডিয়ার পার্সন রয়েছে, অন্যেরা এসে ট্রেনিং দিতে হবে না, আপনারা দিতে পারবেন। নতুন নতুন যে ছেলেমেয়েরা আসছে তারা আগামী দিনে দেখাবে হোয়াট ইজ মিডিয়া, হোয়াট ইজ প্রিন্ট মিডিয়া, হোয়াট ইজ ইলেকট্রনিক মিডিয়া, দে নো ইট। সচেতনতার জন্য করছি আমরা। নাইট কারফিউ দিয়ে কতটুক কমবে কতটুক বাড়বে, পরীক্ষা বন্ধ করে কতটুক কমবে কতটুক বাড়বে সেটা নয়। এটা হলো দেখা গেল মানুষ যেহেতু সচেতন নয় সেই জন্যই এটা তুলনামূলক। এখন দেখবেন এই যে এত বারবার করা হয়েছে, এই জন্য দেখবেন এখন বেরোন দেখবেন অনেকে মাস্ক পরছে এখন আবার। তো সেই জন্য সচেতনের জন্য আমরা কিছু করবো, আমরা ভ্যাকসিন তুলি, ভ্যাকসিনে আমাদের রাজ্যের উপরে কেউ নিতে হবে না, কোন রাজ্য পারবে না আমাদের আগে। আমরা সবাই রাজ্যে, ভারতবর্ষে বহু জায়গায় টেস্ট হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে টেস্টের জন্য একমাত্র ত্রিপুরা সরকার গেছে, কোন সরকার যায়নি। আপনি নেননি আপনার কথা আলাদা, কিন্তু আপনার বাড়িতে গিয়ে বলেছে পরীক্ষা করতে হবে, আর না আমরা করব না, এটা অন্য জিনিস। আর কোন রাজ্যে গিয়েছে না, ভ্যাকসিন আমরা ফার্স্ট এর মধ্যেই। সুতরাং আমরা ছোট্ট রাজ্য হতে পারি, কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। ইট ইজ অ্যাপ্রিসিয়েটেড বাই দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট যে ত্রিপুরা কিন্তু হাইয়েস্ট। আমরা ছিলাম সেকেন্ড লাদাখের পরে, নাও উই আর ফার্স্ট পজিশন। লাদাখ পড়ে গিয়ে পিছনে পড়ে গেছে পার্সেন্টেজে। তো নাইট কারফিউ প্রয়োজন আছে, গভর্নমেন্ট যেমন চিন্তা করছে, এটা তো বিশেষজ্ঞরাই বলছে। বিশেষজ্ঞরা নিশ্চয়ই, আমি বিশেষজ্ঞ নই, অন্যান্য রাজ্যের বিশেষজ্ঞতা। এই যে জিনিসগুলি যারা আপনার এই নাইট কারফিউ, পোস্টপোনমেন্ট অফ এক্সামিনেশন, রেস্ট্রিকশন অফ গ্যাদারিং, এই যে জিনিসগুলি আছে এগুলি তো প্রত্যেকেই প্রটোকল অনুযায়ী আছে। এই প্রটোকলটা কে ঠিক করে? সেন্ট্রাল গভর্নমেন্টের বিশেষজ্ঞরা। কতটুকু ভালো খারাপ না আমার মনে হয় স্পেসিফিক্যালি আমাদের রাজ্যের জন্য কতটা প্রয়োজন নাইট কারফিউ প্রয়োজন আছে, ফলো করতে হবে, প্রটোকল ফলো করতে হবে। প্রটোকল ফলো না করলে আমরা যদি অনেক জায়গায় কিন্তু লকডাউন দিয়ে দিয়েছে। লকডাউন তো মুখে বলা যাবে, ফোন লকডাউন দিন না কেন, লকডাউন দেওয়ার পরেই তো ও খাবে কি, একটার সাথে একটা রিলেটেড রয়েছে। তবুও আপনাদের সাজেশন থাকলে বলবেন। আমরা আগের থেকে, গতবারের অভিজ্ঞতা থেকে আমরা অনেক ব্যাপারে আমরা আগের থেকে তৈরি হয়ে রয়েছি। না ডাক্তারদের, আমি অফ দ্য রেকর্ড বলছি, ডাক্তারদের সঙ্গে কথাবার্তার সময় একটা শ্রেণী ডাক্তাররা বলছিল যে বড় বড় মেট্রোপলিটন সিটিগুলোতে এগুলো খুব দরকার, কিন্তু আমাদের রাজ্যে যেহেতু নাইট ক্লাব এইসব নেই, গ্যাদারিং নেই। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এই প্রটোকল অনুযায়ী আমরা চলছি। আমি ডাক্তাররা ভুল বলেছে, ডাক্তাররা সত্য বলেছে, সত্য বলেছে বলবে, কিছু বলবো না। আমাদের এই যে বিশেষজ্ঞরা সিদ্ধান্ত অনুযায়ী আমাদের রাজ্যের জন্য আলাদা কিছু আমরা করিনি। আমরা যেগুলি করার এখন অব্দি বেসরকারি হোক আর যাই হোক অক্সিজেন প্ল্যান্ট কতটা আছে বাকি আমি বলে দিয়েছিলাম, কিন্তু এখন আমার সাথে নাই। বলে দিয়েছিলাম একটা বলছিলেন। না প্ল্যান্ট একটাই, বোধহয় খুব সময় একটাই। এটা আছে আমাদের স্টক। প্রথমে আমাদের 96টা অক্সিজেন সিলিন্ডার রয়েছে, 96 অলরেডি আইডেন্টিফাইড ফর দ্য কোভিড পেশেন্টের জন্য। আপনার দরকার না থাকলে অক্সিজেন লাগবে না, কিন্তু অক্সিজেন মানে করোনা হলেই অক্সিজেন লাগবে। এই যে এতগুলি বললাম, কত 665, সবাইকে অক্সিজেন লাগছে, 3 জন আর 4 জনের। তো অক্সিজেন প্রয়োজন নেই, অক্সিজেনের পরে ভেন্টিলেশনের প্রশ্ন আছে। তো এখন স্টকে আমাদের আছে, কোনো চিন্তা কিছু নেই। এবং এই জন্যই বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলিকে বলে দেওয়া হয়েছে অন্য জায়গায় সাপ্লাই দেওয়া বন্ধ করে দাও, মানে আগে মেডিকেল পারপাসে, আগে করোনার জন্য মাথায় রেখে এটা করা। স্যার, আমার একটা হেলথ প্রবলেম নিয়ে কোশ্চেন ছিল। কিছুদিন আগে 31 জন কোভিড পেশেন্ট অরুণজ্যোতিনগর হেলথ কেয়ার সেন্টার থেকে পালিয়ে গেছিল। তো ওইখানে জানা গেছে যে সিকিউরিটির মানে খুব কম ছিল। তো এখন যে মানে যে কয়েকটা আছে কোভিড কেয়ার সেন্টার, ওগুলোর মধ্যে সিকিউরিটির ব্যবস্থা কিরকম করা হয়েছে? সিকিউরিটি একটু বেটার করা হয়েছে। এটা এগুলি দেখুন, যারা সিকিউরিটি তারাও তো আমাদের রাজ্যের মানুষ। আপনার মনে আছে গতবার যখন কোভিড শুরু হয়েছিল, আমাদের চিকিৎসকরা ভাবিয়ে গেছিল, শুনলেই
কেঁচো টাচ করতে চায় না। যখন এমনও হতে পারে এদিকে যখন চলে গেছে তখন ধরতে যাই ব্যাপার একটু স্টিক করা হয়েছে। সব ক্ষেত্রেই নেগলিজেন্সের অভিযুক্ত যদি তাদেরকে ধরতে করা হয়, তাহলে এটাও তো ব্যাপার আছে। তবে এগুলির থেকে অভিজ্ঞতা থেকে আমরা ধীরে ধীরে আরো কষান ব্যবস্থা করছি। তা যারা ছিল তাদেরকেও সতর্কতা করা হয়েছে, প্লাস সিকিউরিটিও বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই 31 জন